এক দেশে এক রাজা ছিল। তার ঘোড়ার সালে ঘোড়া, হাতির সালে হাতি, লোক লস্করে রাজপুরী গমগম করত। প্রজারা রাজাকে সম্মান করত দেবতার মতো। মন্ত্রী ছিলেন তেমনি বিচক্ষণ। কিন্তু এত পেয়েও রাজার মনে কোনো শান্তি ছিল না। শান্তি না থাকার প্রধান কারণ হলো রাজার কোনো ছেলে ছিল না। ঠিক ওই কারণেই প্রজাদের মনেও শান্তি ছিল না, আর মন্ত্রী সেনাপতিদের মনেও শান্তি ছিল না। কারণ সবসময় তারা ভাবত, আমাদের এত সুন্দর রাজত্ব রাজার পর শাসন করবে কে? আর শাসনের অভাবে দেশে চোর ডাকাতে ভরে যাবে। এইভাবেই দিন কাটছিল। এমন সময় সেই রাজ্যে আসে এক কাপালিক। কাপালিকের হাতে মস্ত্র ত্রিশূল, গলায় জবা ফুলের মালা, মাথায় ছিল বিরাট জটা। রাজা বাড়ির পরেই বাগান, তারপরেই ছিল কালীর মন্দির, আর মন্দিরের পাশেই ছিল অতিথিশালা। কাপালিক এসে কালী মন্দিরে প্রথম যায়, তারপর সেই পাশের অতিথিশালায় আশ্রয় নেয়। রাজার হুকুমে সেখানে সব অতিথিরা বিনা খরচে 7 দিন অবধি থাকতে খেতে পেত। 7 দিনের পর থাকতে গেলে রাজার অনুমতি নিতে হতো। এদিকে হয়েছে কি, সেই কাপালিক এসে মন্দিরেতে দিনরাত বসে থাকেন আর নিজের মনেই মাকে ডাকেন। রাজার কাছে খবর গেল এক বিরাট কাপালিক এসেছেন। খবর পেয়ে তাকে ডেকে পাঠালেন রাজসভায়। কিন্তু কাপালিক বলে পাঠালেন, মায়ের মন্দির ছাড়া সে কোনো রাজসভায় যাবে না। রাজা যদি তার সঙ্গে দেখা করতে চান তাহলে এই মন্দিরে এসেই দেখা করতে হবে। রাজা রানীকে নিয়ে সন্ধ্যার সময় চললেন মন্দিরে। মায়ের আরতি শেষ হলো। ভক্তরা সবাই প্রণাম করে একে একে বাড়ি চলে গেল। এমন সময় রাজা আর রানী মন্দির থেকে বেরিয়ে এলেন কাপালিকের সঙ্গে দেখা করতে। কাপালিক তখন চোখ বুজে মায়ের ধ্যান করছেন, তাই রাজা আর রানী অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর কাপালিক চোখ খুললেন। চোখ খুলেই রাজাকে বললেন, ছেলের আশায় এসেছো না? তারপর আবার চোখ বুজে কি যেন ভাবতে লাগলেন। রাজা ও রানী হাত জোড় করে বসে রইলেন। কাপালিক বললেন, ছেলে না হওয়াই ভালো। রাজা একথা শুনে দুঃখিত হলেন। রানীমারও চোখে জল। তারা দুজনেই সন্ন্যাসীর পা জড়িয়ে ধরে বললেন, একটা ব্যবস্থা তাকে করতেই হবে। রাজা রানীর অবস্থা দেখে কাপালিকের মনে দয়া হলো। তারপর ঝুড়ি থেকে একটা নারকেল ও একটি কলা বের করে রানীর হাতে দিলেন। দিয়ে বললেন, এই নারকেলটা ভেঙে যে জলটা বেরোবে, চাঁদের দিকে চেয়ে নিঃশ্বাস বন্ধ করে সেই জলটা খেয়ে নিতে হবে। তারপর নারকেলটা ছাড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে তাও খেতে হবে। খেতে গিয়ে নিঃশ্বাস ফেললে চলবে না। তারপর কলাটা ছাড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে তাও খেতে হবে। খেতে গিয়ে নিঃশ্বাস ফেললে চলবে না। দম বন্ধ করে যদি রানীমা নারকেল আর কলাটা খেয়ে নিতে পারেন তাহলে একটি বিপদমুক্ত ছেলে হবে। কিন্তু যদি নিঃশ্বাস পড়ে যায় তাহলে ছেলের ক্ষতি হতে পারে। রাজা জিজ্ঞাসা করলেন, কি ক্ষতি হতে পারে? কাপালিক বললেন, সে কি এখন বলা যায়? আপনার ছেলে হোক, আমি যথাসময় এসে কি করতে হবে পরে বলে যাব। রাজা কাপালিককে রাজবাড়িতে নিয়ে যেতে চাইলেন, কিন্তু কাপালিক মন্দির ছেড়ে এক পাও কোথাও যাবেন না। অগত্যা রাজা ফিরে গেলেন রাজবাড়িতে। সেই দিনই রাত্রিবেলায় নিঃশ্বাস বন্ধ করে চাঁদের দিকে চেয়ে রানীমা নারকেলের জলটা খেয়ে ফেললেন। পরে একটা নিঃশ্বাস ফেলে নারকেলটা খেলেন। তবে যখন খাচ্ছিলেন তখন একটি নিঃশ্বাসও ফেলেননি। নারকেল খাওয়ার পর কলা খাবার আগে তিনি একবার নিঃশ্বাস ফেলেছিলেন। তারপর নিঃশ্বাস বন্ধ করে কলা খাওয়া শেষ করেন। ওই মাঝখানে দুবার নিঃশ্বাস ফেলার দরুন রানীমার মন খুঁতখুঁত করতে লাগলো। তাই সকালবেলা উঠেই রাজাকে নিয়ে তিনি গেলেন মন্দিরে কাপালিকের খোঁজে। কিন্তু কোথায় কাপালিক? তার চিহ্ন দেখা গেল না। অতিথিশালায় খোঁজ নিয়ে জানা গেল গভীর রাত্রে কারুকে কিছু না বলে কাপালিক কোথায় চলে গেছেন। সুতরাং তার আর কোনো খোঁজ পাওয়া গেল না। অগত্যা রাজা রানী মন খারাপ করে রাজপুরীতে ফিরে এলেন। এছাড়া করার কিছুই রইল না। এরপর রানীমার মধ্যে ছেলে হওয়ার লক্ষণ দেখা গেল। তারপর 10 মাস 10 দিন পূর্ণ হতে মহারাজের এক সোনার চাঁদ ছেলে জন্মালো। প্রজারা, পাত্র, মিত্র, মন্ত্রী সকলেই খুব খুশি। কিন্তু খুশি হতে পারলেন না রাজা আর রানী। না হবার একমাত্র কারণ, নারকেল আর কলা খাওয়ার মাঝখানে রানীমা দুবার নিঃশ্বাস ফেলেছিলেন। ছেলের বড়াতে কি বিপদ আছে তা তো তারা জানেন না। তাই কাপালিকের জন্য তারা প্রতীক্ষা করতে লাগলেন। ধীরে ধীরে ছেলে বড় হতে লাগলো। একদিন তার মুখে ভাতের সময় হলো। রাজবাড়িতে শুরু হয়ে গেল উৎসব। 7 দিন ধরে সেই উৎসব চলল। প্রজারা 7 দিন ধরেই পেট পুড়ে খেলো। সমস্ত রাজ্যে কারোর বাড়িতেই আর হাঁড়ি চলল না। রাজপুত্রকে দেখে সকলেই মহা খুশি।
সকলের মুখে এক কথা, এমনটি আর হয় না। ধীরে ধীরে উৎসবে বাঁশি থেমে আসতে শুরু করলো। প্রজারাও যে যার কাজে মন দিল। এমন সময় মন্দিরেতে এলো সেই কাপালিক। রাজা খবর পেয়েই ছুটে গেলেন। রানীমা কাপালিকে কাছে নিয়ে তাকে খুশি করবার জন্য তার পা ধুইয়ে নিজের চুল দিয়ে মুছে দিলেন। কাপালিক বললেন, তোমার ছেলেকে নিয়ে এসো। রানীমা রাজপুত্রকে নিয়ে গেলেন কাপালিকের কাছে। তার পায়ের তলায় ছেলেকে ফেলে দিয়ে রানীমা কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বললেন, কাপালিক ঠাকুর, আমার ছেলে বরাদে কি আছে? কাপালিক তখন রাজপুত্রের দিকে একদৃষ্টে চেয়ে আসেন। তারপর একটা খড়ি নিয়ে মাটিতে আঁক কাটতে শুরু করলেন। একবার, দুবার, তিনবার মাটিতে আঁক কাটে, আর সেটা মুছে ফেলে আবার নতুন করে আঁক কাটেন। কাপালিকের চোখ মুখ দেখে রাজারানী চিন্তা করতে থাকেন, তাদের ছেলের কপালে কি বিপদ আসে। বিপদের আশঙ্কায় তাদের মুখ ক্রমশ শুকিয়ে আসে। তিনবার মাটিতে আঁক কাটার পর কাপালিক বলেন, অনেক করে হিসেব করেছি, এ ছেলে বিপদমুক্ত হলো না। একবার একে বিপদে পড়তেই হবে, কিন্তু মায়ের দয়া আসে এর ওপর, তাই বিপদ থেকে মুক্তিও সে পাবে। তবে একটি কথা আমি আজ বলে যাচ্ছি, সেটা তোমরা কখনো ভুলবে না। ওর বিপদে রক্ষার জন্য আমি একটা কবচ দিচ্ছি। এই কবচটা যদিও পড়ে থাকে, তাহলে যত বিপদই আসুক সে উদ্ধার পাবেই। এই বলে কাপালিক তার ঝুলি থেকে একটা কবচ বের করে রানীমার হাতে দিলেন। তারপর বললেন, ওর ভাগ্যে ও যদি সোনার কাঠি, রূপোর কাঠি খুঁজে পায়, তাহলে ওর সমান বীর আর কেউ থাকবে না। তবে খুঁজে যদি না পায়, তাহলে ওকে দু একবার বিপদে পড়তে হবে। ভয় নেই, আমি এই কবচটা দিচ্ছি, বিপদে পড়লেও ওর ক্ষতি কেউ করতে পারবে না। এরপর ছেলের মাথায় হাত দিয়ে কাপালিক আশীর্বাদ করেন। রাজা অনেক ধন দৌলত কাপালিককে দিতে চান, কিন্তু কিছুই না নিয়ে সেখান থেকে তিনি চলে যান। যাওয়ার সময় কেবল বলে যান, আমি আসবো আবার রাজপুত্রের বিয়ের সময়। ক্রমে রাজপুত্র বড় হয়, ধীরে ধীরে সে কথা বলতে শেখে। তারপর শুরু হয় তার লেখাপড়া। রাজপণ্ডিত রাজপুত্রকে লেখাপড়া শেখাতে বসে বুঝতে পারেন রাজপুত্রের বুদ্ধি সামান্য নয়। যা সে শোনে তা আর সে ভোলে না। খুব অল্প দিনেই রাজপুত্রের সব বিদ্যা আয়ত্ত হয়ে যায়। এরপর শুরু হলো অস্ত্র আর গদা শিক্ষা, কারণ যুদ্ধতে ওগুলো না জানলে কিছুই করা যায় না। রাজার ছেলে যখন, তা শিখতেই হয়। কিন্তু এটাও অল্প দিনের মধ্যেই রাজকুমার শিখে নিল, আর তার সঙ্গেই শিখল ঘোড়ায় চড়া ও হাতিতে চড়া। সমস্ত বিদ্যা শেখার পর রাজপুত্র রাজার কাছে বায়না ধরল সে দেশ ভ্রমণে যাবে। রাজপুত্র দেশ ভ্রমণে যাবে শুনে রাজার লোক লস্করকে তৈরি হতে বললেন। কিন্তু রাজপুত্র জানতে পেরে রাজাকে বলল সে একাই যাবে, কোনো লোকই সে সঙ্গে নেবে না। এই কথা শুনে রাজা হলেন চিন্তিত। ভিন দেশ, সেখানে রাজপুত্র একা যেতে চাইছে, যে কোনো সময় সে বিপদে পড়তে পারে। বাবা হয়ে তিনি ছেলেকে কি করে একা যেতে দেবেন? কিন্তু উপায়ও নেই, রাজপুত্র একা যাবে বলে বায়না ধরেছে। খবরটা শুনে রানীমাও পড়লেন মহা চিন্তায়। রাজপুত্রকে বারবার করে তিনি একা যেতে বারণ করলেন, কিন্তু রাজপুত্র অটল। সে বলে, তুমি দেখোই না আমি একা গিয়ে কতদূর কী করতে পারি। রানীমা তখন তার গলার কবচটা দেখিয়ে বললেন, এই কবচটা তুমি কখনো হাতছাড়া করবে না, কারণ এটা যতক্ষণ আছে যে কোনো বিপদ আসুক তোমার কোনো ক্ষতি হবে না। এই কথা বলার পর রানীমা রাজপুত্রকে কাপালিকের গল্প বললেন। তারপর বললেন, ওই কাপালিক আমাকে বলে দিয়েছিলেন তুমি যেখান থেকেই হোক একটা সোনার কাঠি আর একটা রূপোর কাঠি পাবে। সে দুটো যদি তুমি পাও তাহলে বিপদ তোমাকে স্পর্শ করবে না। আমি সোনার কাঠি ও রূপোর কাঠির কথা শুনে তখনই দুটো করিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু শুনে কাপালিক বলেছিলেন, মা তুমি হচ্ছে রানী, একটা সোনার কাঠি আর একটা রূপোর কাঠি ছেলেকে বিপদমুক্ত করতে তুমি তৈরি করে দিতে পারো, সে কথা আমি জানি। কিন্তু অর্থ থাকলে সোনার কাঠি রূপোর কাঠি কেন, তুমি হীরের কাঠি চুনির কাঠিও করে দিতে পারো। কিন্তু সেটা কথা নয়, কথা হলো ওই কাঠি দুটি ওকে নিজেকে জোগাড় করে নিতে হবে, তবেই সে হবে বিপদমুক্ত। আর ওই কাঠি দুটি হবে অসাধারণ শক্তিমান। কি করে সে দুটো তুমি পাবে তা তিনি বলেননি, তবে বলেছেন সে দুটো পেলেই তুমি বিপদমুক্ত হবে আর তোমার ভাগ্য সুপ্রসন্ন হবে। রাজপুত্র সব কথা শুনে মাকে প্রণাম করে যাবার জন্য তৈরি হতে লাগলো। মহারাজা তাকে একা যেতে বারণ করেছিলেন, কিন্তু রাজপুত্র সে কথা শোনেনি। বাবাকে প্রণাম করে রাজপুত্র বলেছিল, আপনি আজ বেঁচে আছেন, আমার জীবনে কোনো বিপদ নেই, কিন্তু কাল আপনি যখন থাকবেন না তখন কত রকম বিপদ আসতে পারে। সে বিপদের মুখোমুখি দাঁড়াতে আমাকে সাহায্য করুন, আশীর্বাদ করুন যেন আমি বিপদ কাটিয়ে উঠতে পারি। এরপর রাজপুত্রকে রাজা আর কোনো কথা বলতে পারেননি, কারণ রাজার ছেলে ভীরু হলে চলবে না। সত্যিই কথা, কত বিপদ আসতে পারে তার জীবনে, তাই সাহস থাকা দরকার।
রাজপুত্র বাবাকে প্রণাম করে একটা ভালো ঘোড়া আর একটা ভালো তলোয়ার নিয়ে যাত্রা করলো। যেতে যেতে তাদের রাজত্বের সীমা পার হয়ে রাজপুত্র গিয়ে পৌঁছলো এক বিরাট নদীর ধারে। সূর্য তখন পাটে বসেছে। নদীর ধারে রাজপুত্র ঘোড়াকে বেঁধে দিয়ে একটা গাছতলায় বসে জিরোচ্ছিল। আর ঠিক সেই সময় একটা অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ল। দেখে কি, একটা বিরাট কুমির একটা বড় হাঁসের ল্যাজটা ধরে নদীর মাঝখানে টেনে নিয়ে যাবার চেষ্টা করছে। হাঁসটা প্রাণের ভয়ে কুমিরের হাত থেকে পালাবার চেষ্টা করছে আর প্যাঁক প্যাঁক করে তাকে বাঁচাতে বলছে। রাজপুত্র সেই দৃশ্য দেখে চুপ করে থাকতে পারল না। সঙ্গে সঙ্গে তার হাতে তলোয়ারটা নিয়ে এসে ঝাঁপিয়ে পড়লো জলে। সাঁতার কেটে কুমিরের কাছে গেল। তারপর তলোয়ার দিয়ে কুমিরের পেটে মারলো এক কোপ। রাজপুত্র জানতো তলোয়ার দিয়ে কুমিরের গলায় মারলে তলোয়ার ফিরে আসবে, কারণ কুমিরের গলার চামড়া অত্যন্ত শক্ত। তলোয়ারে ঘা খেয়ে কুমির হাঁসটাকে ছেড়ে দিল। তারপর সাঁ করে এগিয়ে আসতে লাগলো রাজপুত্রের দিকে। রাজপুত্র জানতো জলের ভেতর যদি কুমির তাকে ধরে তাহলে আর রক্ষে নেই, তাই প্রাণপণে সাঁতার কেটে ডাঙায় উঠে আসতে চেষ্টা করতে লাগলো। হাঁসটা কুমিরের হাত থেকে ছাড়া পেয়েছে, তাই সে বারবার রাজপুত্রকে সাবধান করতে লাগলো, রাজপুত্র সাবধান, কুমির তোমার পেছনেই আছে। রাজপুত্র যখন দেখলো কুমির তাকে ধরে তখন হঠাৎ ঘুরে দাঁড়ালো কুমিরের মুখোমুখি। হাতের তলোয়ারটা তার দিকে এগিয়ে ধরলো। কুমির ডুব দিয়ে রাজপুত্রের দিকে আসছিল, তাই সে লক্ষ্য করেনি রাজপুত্র তলোয়ারটা বাড়িয়ে ধরেছে। ডুব দিয়ে যেই সে রাজপুত্রকে ধরতে যাবে, কামড় বসাবার জন্য মস্ত হাও করেছিল, তখন ঠিক সেই সময় তলোয়ারের ফলাটা ঢুকে গেল একেবারে কুমিরের মুখে, আর সঙ্গে সঙ্গে চোয়ালটা ছিঁড়ে দুফাঁক। রক্তে নদীর জল লাল হয়ে উঠল। কুমিরও মরে গেল। ডাঙায় উঠে আসার পর রাজপুত্রকে হাঁসটা বলল, তুমি নদীর ধারে একা কেন? রাজপুত্র বলে, আমি একা বেড়াতে বেরিয়েছি। হাঁসটা বলে, সন্ধে হয়ে আসছে, রাত্রিটা থাকবে কোথায়? রাজপুত্র বলে, এই নদীর ধারে। হাঁস বলে, কাল নদী পার হবে কি করে? রাজপুত্র বলে, দেখি কাছে পিঠে যদি নদীর ওপর কোনো পুল পাই। হাঁস বলে, রাত্রে খাবে কি? রাজপুত্র বলে, এই বনের ভেতর কোনো ফল কি পাবো না? হাঁস বলে, চলো, আমি তোমার খাবার জোগাড় করে দিচ্ছি। রাজপুত্র তখন হাঁসের সঙ্গে গেল। হাঁস তাকে অনেক ফল জোগাড় করে দিল। শুধু ফল নয়, হাঁসের ডিমও 3-4টে দিল। তারা যখন নদীর ধারে ফিরে আসছিল, তখন একটু অন্ধকার হয়ে আসছিল। হঠাৎ একটা পাখির ক্যাঁচম্যাচ শব্দ শুনে রাজপুত্র দাঁড়ালো, ভালো করে জায়গাটা দেখলো। তারপর একটু খুঁজতেই দেখতে পেল একটা গাছের ডালে একটা তিতির পাখি তাদের নিয়ে আশ্রয় নিয়েছে। বাচ্চাগুলোর তখনও চোখ ফোটেনি। সেই পাখির ছোট্ট বাচ্চাগুলো খাওয়ার জন্য একটা গোখরো সাপ ছুটে আসছিল। তাই দেখে বাচ্চাদের মা প্রাণপণে চেঁচাচ্ছে, তাদের সাবধান করছে, বিপদ। কিন্তু তাদের তো চোখ ফোটেনি, তাই তারা বিপদও ঠিক বুঝতে পারছে না। মা পাখিটা আর কি করে, সে উড়ে গিয়ে সাপটার মাথায় টক্কর মারবার চেষ্টা করছে। পাখিদের এই বিপদ দেখে রাজপুত্র চুপ করে থাকতে পারল না। কোমর থেকে তলোয়ারটা খুলে নিয়ে সাপের কাছে এগিয়ে গেল। সাপটা তখন ফনা তুলেছে পাখিগুলোকে মুখে পড়বার জন্য। আর ঠিক সেই সময় তলোয়ারের এক কোপে রাজপুত্র সাপের গলাটা দুটুকরো করে দিল। সাপটাকে মরে যেতে দেখে তিতির পাখি তো মহা খুশি। সে রাজপুত্রের কাছে এসে বলল, তোমারই দয়ায় আমার বাচ্চারা প্রাণ ফিরে পেয়েছে, নয়তো এতক্ষণে তাদের যেতে হতো সাপের পেটে। তোমার এই উপকার আমরা কখনো ভুলব না। যদি কোনোদিন আমাকে দিয়ে তোমার উপকার হয়, তাহলে আমি প্রাণ দিয়েও তা করব, এইটুকু তুমি জেনে রেখো। রাজপুত্র বলল, আচ্ছা। তারপর ওরা তিনজনে যেতে লাগলো রাজপুত্রের ঘোড়ার কাছে। ঠিক এমন সময় একটা ভন ভন শব্দ শুনে রাজপুত্র থমকে দাঁড়ালো। কিসের আওয়াজ? তারপর হাঁস আর পাখিকে সঙ্গে নিয়ে এসে ছুটল আওয়াজ লক্ষ্য করে। ছোটবার আগে হাঁস কোথা থেকে দুটো কাঠ জোগাড় করে নিয়ে এলো। সেগুলো রাজপুত্রকে দিয়ে বলল, এগুলো ঘষে আগুন জ্বালিয়ে নাও, নয়তো রাতের অন্ধকারে তুমি কিছুই দেখতে পাবে না। দুটো কাঠকে ঠুকতেই আগুন জ্বলে উঠল। তারপর সেই আগুন দুটো শুকনো কাঠে ধরিয়ে রাজপুত্র কি হয়েছে দেখবার জন্য হাঁটতে লাগলো। কিছু দূর এগোতেই রাজপুত্র দেখতে পেল একটা গাছের ডালে একটা বিরাট মৌচাক, আর মৌচাকটাকে ঘিরে উঠছে কত মৌমাছি, আর গাছের ওপর দিয়ে সেদিকে তেড়ে আসছে একটা মস্ত বড় গিরগিটি। মৌমাছিরা তার কাছে গেলেই হাঁ করে তাদের গিলে ফেলছে। কিন্তু গিরগিটিটি আসল লক্ষ্য এই মৌচাকটা ভেঙে মধু খাওয়া। ঠিক এমন সময় রাজপুত্র সেখানে পৌঁছতেই তলোয়ারের ডগাটা দিয়ে গিরগিটিকে দুভাগ করে কেটে ফেলল। মৌমাছিরা বিপদমুক্ত হলো। মৌমাছিদের রানী এসে রাজপুত্রকে বলল, তোমার এই ঋণ আমি জীবনে ভুলব না। যদি কোনোদিন প্রয়োজন হয়
তাহলে আমার জীবন দিয়ে তোমার উপকার করব। রাজপুত্র আচ্ছা বলে নিজের জায়গায় চলে গেল। গাছের তলায় মোটা ঘাসের ওপরে পেট ভরে ফল আর ডিম সেদ্ধ খেয়ে রাজপুত্র ঘুমিয়ে পড়ল। গাছের ডালে তিতির পাখি মাটির ওপর হাঁস তাকে পাহারা দিতে লাগলো। সকালবেলা ঘুম থেকে উঠে রাজপুত্র হাঁসটাকে জিজ্ঞাসা করলো, এই নদীটাতে কি পুল আছে? হাঁস বলে, আছে, কিন্তু একটু দূরে। রাজপুত্র ঘোড়ায় চড়ে সেই পুলের উদ্দেশ্যে যাত্রা করলো। পথ দেখিয়ে দিল সেই হাঁস। আর পুল পার হওয়ার সময় সেই হাঁস তাকে বলল, তুমি আমাকে কুমিরের হাত থেকে বাঁচিয়েছ, পারলে আমি আমার জীবন দিয়েও তোমার উপকার করব। বিপদের সময় তুমি শুধু আমায় মনে করো। রাজপুত্র আচ্ছা বলে সেখান থেকে চলে গেল। যেতে যেতে রাজপুত্র এসে পৌঁছল এমন একটা রাজ্যে যেখানে একটা মানুষও দেখা যাচ্ছে না। অনেক মানুষ আছে, কিন্তু তাদের মধ্যে কারোর প্রাণ নেই, সকলেই একটা লোহার পুতুল। শুধু মানুষ নয়, সেখানকার গাছরা, গাছের ডালের পাখিগুলোও লোহার তৈরি। রাজপুত্র চারিদিকে ঘুরল, কিন্তু প্রাণের কোনো চিহ্ন দেখতে পেল না। এইভাবে ঘুরতে ঘুরতে সে এলো মস্ত একটা লোহার পাহাড়ের ধারে। পাহাড়ের ওপর রয়েছে একটা ঘর, খাড়া হয়ে উঠে গেছে পাহাড়টা। উপরে ওঠার কোনো রাস্তাও সে দেখতে পেল না। এমন সময় তার চোখে পড়লো একটা ছোট্ট কুঁড়ে। কুঁড়ের মধ্যে থেকে আলো এসে পড়ছে বাইরের দিকে। জীবন্ত কোনো মানুষ সেখানে আছে এই ভেবে রাজপুত্র সেখানে গেল। গিয়ে দেখে এক বুড়ো আর বুড়ি আগুনের ধারে চুপটি করে বসে আছে। কিন্তু কি আশ্চর্য, এত ডাকাডাকি করা সত্ত্বেও তারা কেউই রাজপুত্র কথায় সাড়া দিল না। রাজপুত্র ছাড়বার পাত্র না, প্রাণে দরজা ঠেলতে লাগলো। কিন্তু হঠাৎ বুড়োটা যেন শুনতে পেল। তারপর রাজপুত্রকে ডেকে নিয়ে গেল ঘরের মধ্যে। রাজপুত্রকে ক্লান্ত দেখে এসে খেতে দিল। রাজপুত্র পেট ভরে খেয়ে বুড়িকে জিজ্ঞাসা করলো, আপনাদের এই রাজ্যটা কেমন ধরনের? গাছগুলো পর্যন্ত লোহার, তাতে পাখি বসে রয়েছে লোহার, মানুষ, লোকজন, বাড়ি সব কিছুই লোহার তৈরি। এই লোহার রাজ্যে আপনারা মানুষ হয়ে কী করে আসেন? বুড়ি তার কথা শুনে কাঁদতে লাগলো। আর বুড়ো দাঁড়িতে হাত বুলোতে বুলোতে রাজপুত্রকে বলল, আজ তুমি বিশ্রাম করো, তোমায় কাল সে কথা বলবো। দেখো তুমি যদি কিছু করতে পারো আমাদের জন্য। রাজপুত্র সে রাত্রে শুয়ে ভাবতে লাগলো, এদের জন্য আমি কি করতে পারি, এরা কারা? এই কথা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠতেই বুড়ো তাকে বলল, তুমি কি কোথাও যাবে? রাজপুত্র বলে, না, এই লোহার শহরে এসেছি। কেন এটা লোহার শহর হয়েছে তা আমাকে জানতে হবে। গাছ, পাখি, মানুষ কী করে লোহা হয়ে গেল সে জেনে যদি কোনো রকমভাবে তাদের আবার সহজ আর স্বাভাবিক করতে পারার কোনো উপায় আছে কি না তাও আমাকে জানতে হবে। বুড়ো তখন বলল, তুমি কি পারবে তা করতে? অনেক রাজপুত্র এলো, তারা চেষ্টাও করলো, কিন্তু দুঃখের বিষয়ে তারা কেউই কিছু করতে পারলো না। মাঝখান থেকে তারাও লোহা হয়ে গেল। রাজপুত্র প্রশ্ন করে, কেন? বুড়ো বলে, এই দেশটা একটা সুন্দর শহর ছিল। চোখের সামনে যে পাহাড়টা দেখছো, ভালো করে দেখলে বুঝতে পারবে ওটা একটা লোহার পাহাড়। এই যে বাড়ি ঘরগুলো দেখছো, ওগুলোও লোহার। ওই পাহাড়টা ছিল এদেশের রাজপুরী। এদেশের রাজা সেখানেই বাস করত। তার ছিল একটি পরমা সুন্দরী মেয়ে। একদিন সেই রাজ্যে এলো এক লোহার দৈত্য। সে মানুষ মারে, রাজার প্রচুর ক্ষতি করে। রাজার সৈন্য সামন্ত নিয়ে তাদের বাধা দিতে যান, কিন্তু বাধা দেবেন কাকে? লোহার দৈত্য, তার গায়ে তীরও লাগে না, আর তলোয়ার দিয়েও খোঁচা মারা যাবে না। তাই রাজা লোহার দৈত্যের কাছে হেরে গেলেন। লোহার দৈত্য পরে তাকে বলে, এক শর্তে সে রাজাকে মুক্তি দিতে পারে, যদি রাজা তার পরমাসুন্দরী মেয়ের সঙ্গে দৈত্যের বিয়ে দেয়। প্রথমটা রাজা রাজি হননি, পরে দৈত্যের অত্যাচারে বাধ্য হয়ে রাজি হন এই বিয়েতে মত দিতে। কিন্তু গোল বাঁধালো রাজকন্যা। ওই বিচ্ছিরি দেখতে দৈত্যকে সে কিছুতেই বিয়ে করবে না। দৈত্য জানতো না, সে বিয়ের লগ্নে হাজির হলো বিয়ে করতে। রাজকন্যা তখন দৈত্যকে বলে, আমাকে যুদ্ধে না হারানো অবধি তুমি বিয়ে করতে পারবে না। দৈত্য তখন বলে, আমাকে যুদ্ধে কেউ হারাতে পারবে না। রাজকন্যা বলে, বেশ, তাহলে তুমি আমাকে যুদ্ধে হারাও। কিন্তু সে মেয়ে, সে যুদ্ধে পারবে কেন দৈত্যের সাথে? দৈত্য তাকে বন্দি করে বিয়ে করতে বলে। রাজকন্যা তখন দৈত্যের গায়ে জল ছিটিয়ে দেয়, তাতে দৈত্য ভীষণ রেগে যায়। সঙ্গে সঙ্গে সে বিরাট রাজপুরীকে সে লোহার পাহাড়ে বদলে ফেলে, আর তারই ওপর একটা ঘরে রাজকুমারীকে বন্দিনী করে রাখে। রাজপুত্র বলে, দৈত্য কি ওই পাহাড়ের ওপরেই থাকে? বুড়ো বলে, না, রাজকুমারী তাকে বিয়ে করবে না বলাতে সে তাকে ধরে নিয়ে যায় ওই পাহাড়ের ওপরে, তারপর একটা ঘরে রাখে। তখনও রাজকুমারী রাজি না হওয়ায় তাকে রূপোর কাঠে ছুঁয়ে দৈত্য অজ্ঞান করে ফেলে। তারপর
ঘরের দরজা বন্ধ করে দিয়ে চাবিটা ফেলে দেয় ওই পাহাড়ের ধারেই একটা পুকুরের মধ্যে। ঠিক কোথায় যে চাবিটা আছে তা কেউ জানে না। দৈত্য এখানে থেকে চলে গেছে। মাঝে মাঝে এখানে এসে এসে দেখে যায় সব ঠিকঠাক আছে কিনা। রাজপুত্র বলে, রাজকুমারীর বাঁচার উপায় কি হবে? বুড়ো বলে, উপায় আছে, তা কিন্তু ভয়ঙ্কর শক্ত। প্রথমত এক ডুবে পুকুরের তলা থেকে সেই চাবিটা কুড়োতে হবে, তারপর পাহাড় বেয়ে ওপরে উঠতে হবে। কিন্তু শক্ত হচ্ছে সূর্য উদয় হওয়ার পর দ্বীপ্রহরের আগে ওই চূড়ে পৌঁছতে হবে। মাঝখানে সে যদি কোথাও দাঁড়ায় বা পাহাড়ে হড়কে পড়ে যায় তাহলে সে লোহা হয়ে যাবে। তারপর ওপরে উঠে ঘর খুলতে হবে। ঘর খোলার পর রাজকুমারী যেখানে ঘুমিয়ে আছে সেখানে যেতে হবে। তার মাথার কাছে একটা সোনার কাঠি আছে, আর পায়ের কাছে আছে একটা রূপোর কাঠি। এই রূপোর কাঠি ছোঁয়াতেই রাজকন্যা ঘুমিয়ে আছে। সোনার কাঠি ছোঁয়ালেই সে বেঁচে উঠবে। এতদিন সে কিছু খায়নি, সঙ্গে সঙ্গে সে খেতে চাইবে। সঙ্গে সঙ্গে তাকে খাবার দিতে হবে, এমন খাবার দিতে হবে যা হবে খুব মিষ্টি আর খেতে ভালো। রাজপুত্র বলে, সব বুঝলাম, কিন্তু যদি এই সময় দৈত্য এসে পড়ে? বুড়ো বলে, দৈত্য তো আসবেই, কারণ ওই ঘরেতেই রয়েছে একটা ছোট্ট পাখি যার মধ্যে দৈত্যের প্রাণ পোড়া আছে। পিঠের মধ্যে ওই রূপোর কাঠিটা যদি কেউ পাখিটাকে ফুটিয়ে দিতে পারে আর তা পেটের ভেতর দিয়ে বার করে দিতে পারে, তাতেই দৈত্য হবে কাবু। দৈত্যের সব জাদু ভেঙে যাবে তাইতে। তারপর ওই পাখিটার বুকের মধ্যে সোনার কাঠিটা পুড়ে দিলেই পাখিটাও যাবে মরে, আর সঙ্গে সঙ্গে দৈত্যেরও মরণ হবে। রাজপুত্র সব শুনে গম্ভীর মুখে ভাবতে লাগলো, এখন কি করা যায়। তারপর বুড়োকে বলল, পুকুরটা আমাকে দেখিয়ে দেবেন, দেখা যাক কোথায় চাবিটা আছে। বুড়ো রাজপুত্রকে সঙ্গে নিয়ে পাহাড়ের পাশে সেই বিরাট পুকুরটা দেখিয়ে দিল। সেখানে নীল জল টলটল করছে, তার তলার কোনো হদিশই পাওয়া গেল না। অত বড় পুকুরটার ভেতর কোনখানে যে চাবিটা পড়ে আছে ওপর থেকে দেখে তার হদিশ করা গেল না। অথচ এক ডুবে চাবিটা কুড়িয়ে আনতে হবে। নিঃশ্বাস ফেললেই সারা জীবনের মতো লোহার পুতুল হয়ে থাকতে হবে। সূর্য তখন সবে উঠেছে। পাহাড়টাকে ভালো করে রাজপুত্র দেখল, উঠবার কোনো উপায়ই নেই। ঠিক এমনি সময় প্যাঁক প্যাঁক করতে করতে সেই হাঁসটা এসে হাজির। রাজপুত্রকে দেখে বলে, তুমি অত ভাবছো কেন? আমি এখনই পুকুরটা ঘুরে দেখে নিচ্ছি কোথায় চাবিটা আছে, তারপর এক ডুবে আমি চাবিটা তলা থেকে কুড়িয়ে আনছি। রাজপুত্র বললে, তুমি কি পারবে? হাঁস বলে, আমরা জলে ঘুরি, জলের কোথায় কী আছে ওপর থেকে দেখলেই বুঝতে পারি। তাই বলছি, এখনই আমি চাবিটা এনে দিচ্ছি, তারপর তোমার চেয়েও আমরা বেশিক্ষণ জলের নিচে থাকতে পারি। কথা শেষ করেই হাঁসটা ঝাঁপিয়ে পড়লো সেই বিরাট পুকুরটায়। সারা পুকুরটায় একবার ঘুরে এলো, তারপর মাঝখানে গিয়ে হঠাৎ একটা ডুব দিল, চলে গেল একেবারে জলের তলায়। খানিক বাদেই রিং শুদ্ধ চাবিটা ঠোঁটে করে নিয়ে ভেসে উঠলো ওপরে, তারপর সোজা চলে এলো রাজপুত্রের কাছে। চাবি তো পাওয়া গেল, এখন পাহাড়ের ওপর রাজকন্যার ঘরে রাজপুত্র যায় কি করে? ঠিক সেই সময় পিক পিক করতে করতে তিতির পাখি এলো। বলল, রাজপুত্র, এখনও দ্বিপ্রহর হয়নি, তুমি আমার পিঠে বসো, আমি তোমাকে রাজকন্যার ঘরে এখনই পৌঁছে দিচ্ছি। রাজপুত্ররা কোনো কথা না বলে চড়ে বসল তিতির পাখির পিঠে, আর তিতির পাখি রাজপুত্রকে নিয়ে সাঁ করে পৌঁছে দিল একেবারে রাজকন্যার ঘরের সামনে। ঠিক সেই সময় রাজপুত্র মনে পড়ল, রাজকন্যার গায়ে সোনার কাঠি ঠেকালেই সে বেঁচে উঠবে, কিন্তু তারপরেই সে খেতে চাইবে। তাড়াতাড়িতে খাবার তো কিছু আনা হয়নি। রাজকন্যাকে খাবার দিতে না পারলে যে কি বিপদ হবে, নিচের বুড়ো তাকে তো সে কথা বলেনি। কি করা উচিত, এই কথাই রাজপুত্র সেখানে দাঁড়িয়ে ভাবছিল। ঠিক এমনি সময় রাজপুত্র মনে হলো পাহাড়ের মাঝখান থেকে যেন একটা মেঘ উড়ে আসছে তার দিকে, একটা ভনভন করে যেন কিসের শব্দ হচ্ছে। মেঘ কাছে আসাতে রাজপুত্র দেখল, না, মেঘ নয়, অসংখ্য মৌমাছি তাদের রানীর হুকুমে একটা পুরো মৌচাকি বয়ে আনছে তার জন্য। রানী মৌমাছিটা আগে রাজপুত্রের কাছে এসে গুনগুন করে বলল, রাজকন্যা ঘুম থেকে উঠলেই তাকে তুমি মধু খেতে দেবে, তাতেই তার খিদে মরবে, কিন্তু তার আগে খানিকটা মধু ওই পাখিটাকে খেতে দিও। পাখিটাকে খেতে না দিলে ও তোমাকে ঘরের মধ্যে দেখলেই চেঁচামেচি শুরু করবে। ও চেঁচামেচি করলেই দৈত্য খবর পাবে, দৈত্য তখন হাওয়ার বেগে ছুটে আসবে। রাজকন্যাকে তখন তুমি জাগানোর সময়ও পাবে না। আর একবার যদি সোনার কাঠি রূপোর কাঠি ওই দৈত্য হাতে তুলে নেয়, পাখি মারা দূরে থাক, দৈত্যের কোনো ক্ষতিই তুমি করতে পারবে না। কিন্তু পাখিটা যদি মধুর লোভে ভুলে গিয়ে মধু খেতে আরম্ভ করে, তাহলে রাজকন্যাকে জাগাবার পর তুমি পাখিটাকে মারতে পারবে,
ওকে মারলেই দৈত্যের সব মায়া ভেঙে যাবে। রাজকুমার এই কথা শুনে তো মহা খুশি। সব কিছু ঠিক হয়ে গেল। তখন মৌচাকটাকে হাতে নিয়ে রাজপুত্র আস্তে আস্তে রাজকুমারী ঘরের দরজা খুলল। মৌমাছিরা উড়ে উড়ে রাজপুত্রকে পাহারা দিতে লাগলো। রাজপুত্রকে দেখেই দৈত্যের ছোট্ট প্রাণ পাখিটা চেঁচিয়ে উঠতে যাচ্ছিল। ঠিক সেই সময় মৌচাক থেকে খানিকটা মধু নিয়ে রাজপুত্র তার মুখে ঢেলে দিল। ফুলের মিষ্টি গন্ধের মধু মুখে পড়তেই পাখিটা ভুলে গেল। তখন রাজপুত্র তার সামনের বাটিতে আরও খানিকটা মধু ঢেলে দিল। পাখিটা খাওয়ায় মন দিল। রাজপুত্র সঙ্গে সঙ্গে চলে গেল রাজকুমারীর বিছানার পাশে। সোনার পালঙ্কের ওপর মখমলে বিছানা শুয়ে আছে রাজকন্যা। ঠিক যেন মনে হচ্ছে একরাশ সাদা ফুল ফুটে আছে। রাজকুমারীর মাথায় বালিশের ঝালরের নিচে পাওয়া গেল সোনার কাঠিটা, আর পায়ের দিকে পাওয়া গেল রূপোর কাঠিটা। সঙ্গে সঙ্গে রাজপুত্র দুটোকেই হস্তগত করলো। মনে পড়ল রানীমার কথা, যদি তুমি সোনা কাঠি রূপোর কাঠি পাও তাহলে তোমার বিপদ আর কিছু থাকবে না। সঙ্গে সঙ্গে রাজকুমারীর কপালে সোনার কাঠি ছুঁয়ে দিল, আর রাজকুমারীও চোখ মেলে তাকালো। তারপর অনেক কষ্টে বলল, তুমি কে আমি জানি না, তবে তুমি আমার ঘুম ভাঙিয়েছ। কি করে এখানে এলে তাও বুঝতে পারছি না, তবে আমার প্রাণ যদি বাঁচাতে চাও আমাকে কিছু খেতে দাও। রাজপুত্র তখনই সমস্ত মৌচাকটা রাজকন্যার মুখের সামনে ধরল, আর রাজকন্যা মৌচাকে যত মধু ছিল সব নিংড়ে খেয়ে নিল। মধু খেয়ে একটু সতেজ হয়ে রাজকন্যা উঠে বসলো। তারপর রাজপুত্রের দিকে চেয়ে বলল, ওই পাখিটা চুপ করে আছে কি করে? ও একবার চেঁচালেই দৈত্য সব জানতে পারবে। জানতে পারলে সে এখানে ছুটে এসে আমাদের দুজনাকে আর আস্ত রাখবে না, শিগগিরই ওটাকে মেরে ফেলতে হবে। পাখির মুখের সামনের বাটিটায় মধু তখন প্রায় শেষ হয়ে আসছে। রাজকুমারী দাঁড়িয়ে উঠে বলল, শিগগিরই তুমি ওর পিঠ দিয়ে রূপোর কাঠিটা গেঁথে দাও, যাতে পেট দিয়ে বেরিয়ে যায়। আর আমি সোনার কাঠিটা ওর বুকে এদিক থেকে ওদিকে ফুটিয়ে দিচ্ছি। ও যদি একবার চেঁচায় তাহলে দৈত্য সব জানতে পারবে, আর তাহলে আমাদের আর রক্ষে থাকবে না। যে কথা সেই কাজ। সঙ্গে সঙ্গে তারা দুজনে মিলে পাখিটার গায়ে সোনার কাঠি রূপোর কাঠি ভিড়িয়ে দিল। মধু খাওয়াতে পাখিটা ব্যস্ত ছিল, তাই প্রথম দিকে সে চেঁচায়নি, কিন্তু মৃত্যু যন্ত্রণায় সে একেবারে প্রাণ ভরে চেঁচিয়ে উঠল। তারপরেই ঢলে পড়ল মরণের কোলে। সামান্য সময় সেই পাখিটা যখন চেঁচিয়েছিল তার সঙ্গেই শোনা গেল একটা দারুণ দাপাদাপির আওয়াজ। সমস্ত পাহাড়টা যেন কেঁপে উঠল, মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। বেশ বোঝা গেল লোহার দৈত্যটা ছুটে আসছিল পাহাড়ের দিকে। একটা মেঘ ডাকার মতো গর্জন শোনা যেতে লাগলো আরও কাছে। রাজপুত্র বুঝলো দৈত্যটা আরও কাছে ছুটে আসছে, কিন্তু পাহাড়ের কাছে আসতেই পাখিটা গেল মরে। পাখিটা মরতেই বাবারে মারে গেছি রে বলে দৈত্য পড়ে গেল পাহাড়ের কোলে। সঙ্গে সঙ্গে ধূপধাপ আওয়াজ শোনা যেতে লাগলো, আর পাহাড়টাও বদলে গেল একটা বিরাট রাজপ্রাসাদে। সেই পুকুরটার কথা বলেছিলাম, যেটাতে চাবিটা ডোবানো ছিল, সেই পুকুরটা এসে গেল রাজপ্রাসাদের বাগানের মধ্যে। সেই লোহার শহর হয়ে উঠল একটা জাঁকজমকপূর্ণ রাজধানী। গাছগুলো আবার সবুজ পাতায় ভরে উঠল, লোহার পাখিগুলো আবার গান ধরল, লোহার পুতুলেরা সচলে আবার কাজকর্ম শুরু করলো। রাজপুত্র পাখিটার গা থেকে সোনার কাঠি রূপোর কাঠি বের করে নিল, তারপর সেটাকে পরিষ্কার করে রাখলো নিজের কাছে। সেই বুড়ো আর বুড়ি দুজনেই ছুটে এলো রাজপুত্রের কাছে। বুড়োর বিরাট দাড়ি তখন খসে গেছে, তার পরনে দেখা দিয়েছে রাজার পোশাক। সে তখন রাজপুত্রকে জড়িয়ে ধরে বলল, ভাগ্যি বাবা তুমি এসেছিলে, তাই লোহার শহরের মায়া তুমি ভাঙতে পারলে। বুড়ির সাদা চুল আবার কালো হলো, গায়ের কোচকানো চামড়া আবার স্বাভাবিক হলো। বুড়ির ছেঁড়া কাপড় চলে গিয়ে দেখা দিয়েছে রানীর পোশাক। তখন পরিষ্কার বোঝা গেল দৈত্যের মায়াতে সেই রাজ্যের রাজা বুড়ো হয়ে গিয়েছিল। দৈত্য সকলকে লোহা করে দিয়েছিল, রাজকন্যাকেও মৃত্যুমুখে ঠেলে দিয়েছিল, কিন্তু রাজারানী বয়স হয়ে গিয়েছিল বলে তাদের আর মারেনি, বুড়ো বুড়ি করে রেখে দিয়েছিল ওই পাহাড়ের ধারে। নিজের রাজপ্রাসাদে কেমন করে পাহাড়ে বদলে গেল তা দেখে রাজারানী অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। তাদের কষ্ট দেওয়ার জন্যই দৈত্য ওই রকম করেছিল। তাদের থাকতে হয়েছিল কুঁড়ে ঘরে ছিল বলেই রাজা সব কিছু জানতে পেরেছিলেন দৈত্যের। চাবিটা পুকুরের তলায় যখন ফেলে দিচ্ছিল রাজা দেখে দৈত্য ঠাট্টা করে বলেছিল, তুমি চাবি ফেলা দেখছো, কিন্তু খুঁজে আনা সহজ নয়। এক ডুবে না কুড়োতে পারলে ও ঘরের চাবি আর তাকে পেতে হবে না। লোহার পুতুল হয়ে সারা জীবন ওই পাহাড়ের গায়ে তাকে বাস করতে হবে। তারপর কোনো মানুষ এক প্রহরে এবং একেবারে ওই পাহাড়ের ওপরে উঠতেও পারবে না। উঠতে গেলেই পাহাড়ের পেছল পথে হাত পা ভাঙবে। শুধু হাত পা ভাঙা নয়, লোহার পুতুল হয়ে ওই পাহাড়ের গায়ে লেগে থাকতে হবে। এর থেকেই রাজা জানতে পেরেছিল রাজকন্যা ঘরের চাবি কোথায় আছে
এবং কি করে সেটা পেতে হবে। এতদিন পরে রাজকন্যা বাবা মাকে দেখে তো মহা খুশি। রাজা ও রানী মেয়েকে ফিরে পাওয়ায় তাদের মনেও আনন্দ ধরে না। রাজপুত্র তখন অন্য দেশে যাবে বলায় রাজা তাকে যেতে দিলেন না। রাজপুত্রের বাবার কাছে খবর গেল সে ভালো আছে। লোহার দৈত্যের মায়া কী করে কাটালো রাজপুত্র সে কথাও জানালেন এই রাজা। রানীমা তখন খুশি হলেন, তার ছেলে নিজের চেষ্টায় দৈত্যের মন্ত্র পড়া সোনার কাঠি রূপোর কাঠি খুঁজে পেয়েছে বলে। তারপর রাজকন্যার সঙ্গে খুব ধুমধাম করে রাজপুত্রের বিয়ে হয়ে গেল। বিয়ের দিন কি আশ্চর্য, সেই কাপালিক এসে হাজির, বর বউকে আশীর্বাদ করলেন। তারপর সোনার কাঠি রূপোর কাঠি পেয়েছে শুনে রাজপুত্রকে বলে দিলেন সে দুটোকে সবসময় কাছে রাখতে, কারণ এতদিনে রাজপুত্র বিপদমুক্ত হয়েছে। আর সেই বিয়েতে হাঁস তিতির পাখি রাজপুত্রের সঙ্গে সঙ্গে ছিল, তারাও খুব খুশি হয়েছিল। মৌমাছিদের রানীও এসেছিল। রাজপুত্র কারুকেই বিয়ের পর চলে যেতে দেয়নি। হাঁসটা ভেসে বেড়াতো রাজপ্রাসাদের পুকুরেতে, তিতির পাখি ঘুরে বেড়াতো বাগানের মধ্যে, আর মৌমাছির দল থাকতো গাছের ডালে মৌচাক বেঁধে। তারা তাদের প্রিয় রাজকুমার ও রাজকুমারীকে খাঁটি মধু খেতে দিত মৌচাক থেকে।